আচ্ছা, এই যে ইমতিয়াজ, ইমতিয়াজ ভাই কেমন প্রশ্ন? আপনি আইসিএসবি দিয়েছিলেন তো মনে হয়? জি না, আমি ক্যান্ডিডেট 83 বাফার ক্যান্ডিডেট। ও আচ্ছা 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 আচ্ছা, ক্যান্ডিডেট, ওকে, বুঝতে পেরেছি। তো ঠিক আছে, আপনি দেখেন আর কি, আপনি ব্রিটেন বা কতদূর এসেছেন একটু যদি একটু বলতেন। হ্যাঁ। আমি 83 বাফার 85 বিএম এর দুইটাতেই প্রিলিতে সিলেক্টেড, দুইটাতে আইএসএসবি এর জন্য সিলেক্টেড, এবং দুইটা থেকে বায়োডাটা ফিল আপ করেছি অলরেডি, কিন্তু কোনোটা থেকে এখনো ডেট পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই, এটা আসবে আর কি। আপনি তো জানেন আইসিএসবি চলছে আর কি। আচ্ছা, একটা কথা বলি, জুমের একটা জি বিষয় আছে যে একটাকে বলা হয় কি, বলা হয় প্রিমিয়াম ভার্সন, তাই না? আমাদের এটা কিন্তু প্রিমিয়াম না। জি। আমরা আমরা এটা কি লাইভ করা যাবে কি? আমাদের এটা তো একটা লাইভ কি করা যায় এটা? এটা 40 মিনিট পর কিন্তু বন্ধ হয়ে যাবে, এই যে 40 সেশনটা। মিনিট পর না, মানে 40 মিনিট পর না, থাকে তো 1 ঘন্টা পর্যন্ত থাকে। এটা মনে হয় লাইভ, লাইভের বিষয়টা কি আছে, অপশন আছে কোনো? আমি এটা জানি না আর কি বিষয়টা। ভাই এটা প্রিমিয়াম আমি একটু ভার্সনে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নিতে পারবেন, এটা আচ্ছা, বাই করতে হবে আপনাকে। ও বাই কর, তাহলে থাকে, এটা তো আমাদের ইয়া না, ঠিক আছে, আমি অ্যাডমিট অল দিয়ে দিচ্ছি। ওকে, আসলে বেসিক্যালি আমি একটু বলি, আর সবাই আসুক, তবে আসতুক ততক্ষণ আমি বলি। প্রথমত এখানে একটু বলি যে আইসিএসবি সম্পর্কে কিন্তু মানে বাংলাদেশে পারফেক্ট কোনো কোচিং নাই, এবং এটা হবেও না। এটা আমার কথা না, আপনি যে কোনো আর্মি অফিসারকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এটা আসলে এটা সত্য কিনা, এবং এটা সত্য। কথাটা আপনি বুঝতে পেরেছেন? আপনারা, আই হোপ এটা আপনারা ইয়া করবেন। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই, আপন ভাই, তারপর আরো যারা যারা আসতেছেন, আসসালামু আলাইকুম। একটু কোঅপারেট করার জন্য। আসলে আমাদের এটা আসলে লাইভটা আসলে সম্ভব না, কারণ এটা প্রিমিয়াম ভার্সন না, আমার কাছে সেটা নাই। সো দ্যাটস ওয়াই এটা আমি রেকর্ডিং করে আমি দিয়ে দিবনি, ঠিক আছে? ওকে, তো আমরা শুরু করে দিই, হ্যাঁ, যত পোলাপান আসতে থাক, ঠিক আছে? আচ্ছা, এর আগে আইসিএসবি দিয়েছিলেন, এখানে কেউ আছেন এমন? জি, আমি দিয়েছিলাম। আচ্ছা, তো ফরাদ ভাই, আপনি কয়বার আইসিএসবি দিয়েছিলেন? আমি দিয়েছিলাম লং কোর্সে ভাইয়া। হ্যাঁ, লং কোর্সেই তো আপনি। আচ্ছা, এর পরিচয়, এখন কোথায় আপনি পড়ালেখা করতেছেন? আমি 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 এখন হচ্ছে এমএসটি থেকে কমপ্লিট করে গ্রাজুয়েশন করে আমি একটা মেরিন একাডেমিতে আছি হুম। লেকচারার হিসেবে। কোন মেরিন একাডেমিতে আছেন? ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় আপনার মানে পোস্টিং কোথায় এখন চাকরির? ও, এটা হচ্ছে উত্তরা, ঢাকা উত্তরা। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আমি একটু বলি, আপনি আইসিএসবি কয়বার দিয়েছিলেন? একবার? আমি 71 বিএমএ তে দিয়েছিলাম। একবারই দিয়েছিলেন? জি জি। আচ্ছা, এখন একটু যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আমি এই কথাটা কিছুক্ষণ আগে বললাম যে আসলে মানে আমাদের দেশে আসলে আইসিএসবির জন্য আসলে পারফেক্ট কোনো কোচিংটা কিন্তু নেই, আর এটা হবেও না। এটা আসলে বাস্তব এর কথা জন্যই। যেটা। এটা জি, কারণ এটা কারণ হ্যাঁ, বলুন। কারণ এটার কারণটা কি? কারণ দেখা যাচ্ছে যে কোচিংগুলো যারা চালাচ্ছে তারা কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে দেখা যাচ্ছে যে ঠিক আছে, তারা জানে মোটামুটি, দেখা যাচ্ছে বিএমএ তে ছিল, ওরা চলে আসছে। কিন্তু আইসিএসবি সম্পর্কিত যে পারফেক্ট যে আর্মি অফিসার যারা যারা রিক্রুট করে, তারা কিন্তু কেউ নাই এখানে। এমনকি আপনি দেখবেন, যেমন একজন বললো গ্লোরিয়াস একাডেমির কথা বললো, ওখানকার ডিপি ভাই বা যিনি মালিক, তিনি ছিলেন প্রাক্তন ডিপি। হোয়াট অ্যাবাউট জিটিও, সাইকোলজিস্ট? আইসিএসবি কিন্তু 3টে ক্যাটাগরিতে দেখে। তো ফরাদ ভাই, আপনি যদি একটু আপনার আইসিএসবির কোন একটা মানে আপনার মতে কোনো ত্রুটি করেছিলেন কিনা বা কোনো ভুল করেছিলেন কিনা, বা আপনার মতে আইসিএসবি তে কোনো নেগেটিভ কোন কোন বিষয়গুলো আপনার চোখে পড়েছে, এটা যদি একটু আমাদেরকে বলতেন। আমি 3জন আসছে, আমি একটু অ্যাডমিট করে দেই আর কি। এটা যদি একটু বলতেন। মানে জি, আপনার মতে। আসলে আমি আহ, যখন আমি মানে আইসিসি অ্যাটেম্প করি তখন আসলে নর্মালি আমার মেন্টালি প্রেশার ছিল, কজ আমার বাবা তখন মারা যায়। সো হচ্ছে গিয়ে ওই মেন্টাল প্রেশারটা নিয়ে আমি হচ্ছে গিয়ে এক্সাম দিতে যাই। সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি স্ক্রিন আউট হয়ে যাই। বাট এবং হচ্ছে একেবারে সিলিক কারণে যেটা আমি হচ্ছে যখন আমি পিপিডিটি দেই তখনই হচ্ছে আমি বুঝে যাই যে হচ্ছে আসলে আমার যে পিপিডিটির যে স্টোরি এবং হচ্ছে যে আমার লজিক, আমি এটা দিতে পারবো না, কজ আমি হচ্ছে ডিফারেন্সিয়েট অনেক কম করে ফেলছি আপনার এজ ডিফারেন্সে গিয়ে। যে ভুলটা করছি আমি এজ ডিফারেন্সে গিয়ে, যেটা হচ্ছে একেবারে সিলি মিস্টেক, এবং হচ্ছে এটা কোনো লজিক আসলে আমি দিতে পারবো না, এটা আমি বুঝে গেছি। কজ হচ্ছে যেখানে আমি ছেলে আর মা হচ্ছে আমি লিখেছি, তো হচ্ছে ছেলে আর মায়ের বয়সের ডিফারেন্স দিচ্ছে আমি 10 বছর। তো সেখানে আমি আসলে মানে এক্সপ্লেনই করতে পারবো না যে এখানে আমি লিখেছি এটা কি, যে হচ্ছে এখানে 10 বছর আমি কেন দিলাম। যে হচ্ছে মায়ের হচ্ছে যখন বিয়ে হয়েছে তখন কি 10 বছর ছিল, 10 বছর সাথে সাথে বাচ্চা হয়ে গেছে। তো আচ্ছা, হচ্ছে গিয়ে আমি আসলে মানে এই যে কোচিং করছিলাম, তো কোচিং এমন একটা জিনিস যে হচ্ছে নর্মালি আমাদের মাইন্ড সেট আপটাকে অন্যভাবে ডাইভার্ট করে ফেলে, আমাদের যে সাইকোলজি সেটাকে টোটালি চেঞ্জ করে ফেলে ওই কোচিং সেন্টারে যা বলবে তাই করতে হবে, মানে এমন একটা জিনিস যে হচ্ছে ওরা যা বলবে তাই আমাদের করতে হবে।
আমাদের যে ওন সেলফ, আমাদের নিজের যে ওন সেলফ, সেটাই হচ্ছে কি আমরা আমাদের উপরে কনফিডেন্স রাখতে পারি না। দ্যাটস ওয়াই আর কি ওইখানে গিয়ে হচ্ছে আমরা সবাই ঘাবড়াই যাই। এক্স্যাক্টলি, খুবই সুন্দর কথা যেমন বলছেন। হ্যাঁ বলুন ভাই, আমি হ্যাঁ একটা কন্টিনিউ কন্টিনিউ, হ্যাঁ প্লিজ বলুন আগে। হ্যাঁ আমার একটা ফ্রেন্ড আছে, আমি বলবো যে হচ্ছে আমার সাথে একসাথে হচ্ছে গিয়ে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আমি নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং থেকে কমপ্লিট করেছি, এমএসটি থেকে। হুম, তো সে হচ্ছে আইসিএসবি তে হচ্ছে যায় 48 বিএমএ স্পেশাল কোর্সে। তো সে কিন্তু হচ্ছে নার্ভাস ছিল, বাট হচ্ছে ওর প্রিপারেশন তেমন ভালোভাবে নিতে পারেনি। সে আইকিউতে বাদ পড়ে যায়। বাট ও হচ্ছে কি আমাদের ক্লাসের সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট, মাল্টি ট্যালেন্টেড। হুম, মানে হচ্ছে কি পরবর্তীতে আল্লাহর রহমত যে হচ্ছে সে বাংলাদেশ ব্যাংকের এডি এখন, এবং 38 নন ক্যাডারও সে পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে ব্যাপারটা হচ্ছে ও হচ্ছে আসলে ফোকাস দিছিল বিসিএস এ, সো হচ্ছে এখানে তেমন তার ফোকাস ছিল না। কারণ আমি অবাক হয়েছি, কারণ হচ্ছে ও আমাদের মধ্যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড এবং হচ্ছে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমরা সবাই যত প্রবলেম ওর কাছে সলভ করতাম, সে হচ্ছে আইকিউতে বাদ পড়ে যায়। সো এটা হচ্ছে একটা জিনিস যে হচ্ছে আমি যেটা ওই যারা দিবে ওই এনভায়রনমেন্টাল যেটা ওইখানে মানে নিতে হবে। কারণ হচ্ছে সকালবেলা যাব, অনেকের আছে সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠতে লেট হয়, ঘুম থেকে উঠে লেট করে, তো ওই প্র্যাকটিসটা নাই। সো ওইখানে গিয়ে একটা মেন্টাল প্রেশারে পড়ে যায়। ওই মেন্টাল প্রেশারে কিন্তু সবাই কিন্তু আইকিউ পারে, আইকিউ প্র্যাকটিস করলে পারবে, বাট হচ্ছে আইকিউতে ওই মেন্টাল প্রেশার এবং হচ্ছে এনভায়রনমেন্টাল এই বিষয়টা হচ্ছে তারা কিউরিয়াস মাইন্ডে মানে নার্ভাস হয়ে যায়। নার্ভাস হওয়ার কারণে তারা হচ্ছে আইকিউটা ভালো দিতে পারে না। হুম, এটা আর কি। আচ্ছা এখানে একটু বলি, আপনারা মানে ফরাদ ভাই ছাড়া যারা আছেন প্লিজ একটু আনমিউট করেন যাতে আমাদের কথাটা শুনতে পান এবং যাতে আমরা ইয়া না করি। হ্যাঁ, আর তারপরে ডেফিনেটলি আপনারা যারা শেয়ার করবেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এখানে আসার জন্য। একটু বলি মানে আসলে কি মানে আইএসএসবি তে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফরাদ ভাই বললো নার্ভাসনেস, এটা আসলেই কিন্তু ধরেন আপনার জন্য একটু মানে এটার কারণে কিন্তু আপনার পরীক্ষাটা খারাপ হতে পারে। তো আইকিউর ক্ষেত্রে আমি যেটা বলবো যে বাজারে যে কোনো গাইড থেকে আপনি আইকিউর প্রিপারেশনটা নিতে পারেন। আর এখানে ফরাদ ভাই একটু আমাকে হেল্প করবেন, ইফ আই এম নট রং, আইকিউটা করার সময় কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কি, ক্যাডেট কলেজ নাকি মাদ্রাসা নাকি সিভিল কলেজ, তাই না, এজ, জেন্ডার, এটা একটা ফর্ম ফিল আপ কিন্তু করে নেয়। খেয়াল মানে করছেন? হচ্ছে এখানে হচ্ছে গিয়ে ওই যেহেতু হচ্ছে আইকিউ হচ্ছে এজের উপর ডিপেন্ড করে। আইকিউ তো সবার সবসময় সেম হবে না। তো ওইখানে হচ্ছে গিয়ে আমার এজ, দেন হচ্ছে প্রফেশন, এন্ড হচ্ছে গিয়ে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো এখানে ফিল আপ করে নেয়। দ্যাটস ওয়াই ওরা বুঝে যেতে পারে যে হচ্ছে কে কার কতটুকু ক্যাপাবিলিটি, ওই হিসেবে তাদেরকে মার্কিং করা হয়। এক্স্যাক্টলি, এটা তাহলে এটা একটা বিষয়টা এখানে বলবো। তো আর আইকিউর জন্য আর ভাই আপনি কি কোনো গাইড পড়েছিলেন আইকিউর জন্য? যেমন আমরা পড়েছিলাম প্রিজম গাইড, আমাদের বেলাতে যেটা ছিল। আমিও প্রিজম গাইড, আমি বললাম না ওই যে আমার হচ্ছে আমি যে কোচিং সেন্টারে পড়ছিলাম, ওই কোচিং সেন্টারে আমি হচ্ছে মানে আমার বেস্ট আইকিউ সলভার ছিলাম। মানে হচ্ছে আইকিউটা আমার হচ্ছে ভালো লাগতো ছোটবেলা থেকে, ম্যাথমেটিক্সের উপরে বা এইসব জিনিসের উপরে বেশি ইন্টারেস্টেড। দ্যাটস ওয়াই আইকিউ আমার হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না যতবারই। এবার আমি 55 বিএমএ তে অ্যাপ্লাই করেছি, তো এবার 55 বিএমএ তে আমি আইসিবি তে যাব। কোন করে দিয়েছেন, ইঞ্জিনিয়ারিং? আমি ইঞ্জিনিয়ারিং করে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে আর ইএমই করে দুইটাতেই নেয়, তো আমি ইঞ্জিনিয়ারিং করে অ্যাপ্লাই করেছি। ওকে, দ্যাটস ভেরি গুড। তো এটা হচ্ছে কথা। তো এখানে আমি যেটা একটু বলি মানে ফরাদ ভাইকে বা ইয়া থেকে যে আইকিউর ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি যে কোনো একটা বইকে ফলো করলেই হয়ে গেল, ঠিক আছে? সো এটা নিয়ে এতটা মানে, তো এটার জন্য যেটা করা দরকার বারবার আপনার একটু প্র্যাকটিস করা দরকার। এটা হচ্ছে একটা জি ভাই, আমি সবাইকে বলবো যারা হচ্ছে আইকিউ পড়তেছে, তো হচ্ছে ওইটা তো অনেক বেশি একটু মানে 3-4টা যদি সেট করে মাথায় একটু রিফ্রেশমেন্টের দরকার। তো প্রতিদিন 2টা বা 3টা সেট করে পরবর্তীতে হচ্ছে যখন আইসিবি ডেট দিবে, তখন সবারই একটা উচিত এই যে আপনার একটা কোচিং সেন্টার, তারা হচ্ছে ওই যে iqtestbd.com, তো ওইখানে গিয়ে তারা হচ্ছে আইকিউটা তারা মানে পরীক্ষাটা দিয়ে দেয় 500-700 টাকায়। 3-4টা সেট পরীক্ষা দিতে পারবে ইজিলি, এবং নিজের মানে প্র্যাকটিসটা হয়ে গেল। এটা এটা কোথায় এটা বললেন, এটা কোথায় বললেন 500-600 টাকায় যেটা আপনি বললেন? আপনার হচ্ছে এটা ওই গ্রিন ডিফেন্স একাডেমি, ওদেরই একটা মানে ওরা একটা ওয়েবসাইটের হচ্ছে একটা ইয়া দিছে যে হচ্ছে আপনার iqtestbd.com, আচ্ছা iqtestbd.com। তো ওইখানে গিয়ে আমি রিসেন্টলি পরীক্ষা দিয়েছি। এটা হচ্ছে ইজি এবং হচ্ছে এটা সবার জন্য ভালো। মানে কোচিং সেন্টার না গিয়ে এটা যদি দেয় তাহলে ওদের জন্য ভালো। এবং ওইখানে একটা ওদের প্র্যাকটিস শিট আছে যেটা হচ্ছে ওরা নামাই নিয়ে কেউ নামাই নিয়ে মানে তারা পরীক্ষা দিতে পারে আইকিউ, মানে একেবারে আইসিবির পরীক্ষার মতো।
ওইখানে হচ্ছে আইকিউর জন্য ওটা প্রিন্ট আউট করে ওরা পরীক্ষা দিতে পারবে। পিপিডিটি, তারপরে হচ্ছে আইকিউ, দেন টেট, ওয়ার্ক অ্যাসোসিয়েশন টেস্ট, সবগুলো পরীক্ষা দিতে পারবে। লিখে দিতে পারবে। ও আচ্ছা আচ্ছা। তো জি ভাই আপনি একটু ফরাদ ভাই আপনি একটু এটা আমাদের ওই ইয়াতে একটু লিখে দেন, মানে জি গ্রুপে জি লিখে দিন। আচ্ছা এখানে একটা গ্রুপে বলি আমি হচ্ছে যে পিপিডিটির বিষয়, পিপিডিটি টেস্টটা, আচ্ছা হ্যাঁ ফরাদ ভাই আপনার পিপিডিটিতে কি রকম ছবি দেখানো হয়েছিল এটা কি একটু বলতে পারবেন? মনে আছে কিছু? আমাদের আসলে 71 বিএমএ তে আমাদের দুইটা মানে ছবি দেখানো হয়েছিল, মানে হচ্ছে একটা বাংলাতে লিখতে হয়েছিল, একটা ইংলিশে। ও পিপিডিটি টেস্টই দুটা গল্প লিখতে হয়েছিল? জি জি আমাদের তো আমি 71 বিএমএ তে মানে হচ্ছে 2012 এর কথা বলতেছি। আচ্ছা 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 মানে 8 বছর আগে। সো হচ্ছে 8 বছর আগে টোটালি ডিফারেন্ট ছিল। সো আচ্ছা আচ্ছা ওইখানে দুইটা স্টোরি দেখানো হয়েছিল। প্রথম যে স্টোরিটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে বাংলা। হুম, তো বাংলাতে হচ্ছে মানে পিকচারটা এমন ভাবে দেখানো ছিল, সেটা হচ্ছে কি আমার বই থেকে কমন করে যায়, মানে প্রিজম গাইড থেকে কমন করে যায়। হুম, মানে বেসিক্যালি আলহামদুলিল্লাহ ওইটা কমন করে যায়, যেটা হচ্ছে এক লোক, মধ্যবয়স্ক লোক একটা ছোট বাচ্চাকে নিয়ে আউটসাইডে ঘুরতেছে। হুম। তো ওইটা আমি প্র্যাকটিস করে গেছিলাম যে হচ্ছে ওইটা হচ্ছে ভিলেজ সিনারিও, ভিলেজ সিনারিও। দ্যাটস ওয়াই এটা আমি লিখে দিয়েছি। আর সেকেন্ডটা ছিল ইংলিশে, যেটা হচ্ছে একজন সোফায় বসে আছে, তার সামনে একটা অ্যাডাল্ট ছেলে বা হচ্ছে অ্যাডাল্ট একজন, সে দাঁড়িয়ে আছে। তো এটা আমি স্টোরিটা করেছি যে হচ্ছে বাইরে থেকে আসছে, সো হচ্ছে মানে প্যারেন্টস তাকে হচ্ছে গাইডলাইন দিচ্ছে যে সন্ধ্যা পরে বাসা থাকবা না, তাড়াতাড়ি বাসায় ফিরবা, তোমার ডিসিপ্লিন ওয়েতে চলা উচিত, এই জিনিসটা। বাট ওইখানে আমি যে ভুলটা করেছি, আমি বলেছি আপনাকে যে হচ্ছে এজ ডিফারেন্সটা, যেটা আমাকে জিটিও প্রথমেই জিজ্ঞেস করছে যে এটা কেন লিখেছো, যে হচ্ছে তোমার এজ ডিফারেন্স কেন হচ্ছে মা এবং ছেলের 10 বছরে, এটা তুমি কি লজিক দিবা? সো এই লজিকটা আমি দিতে পারিনি, কজ হচ্ছে আমি বুঝে গেছি যে হচ্ছে এটা আসলে আমি পারবো না এবং হচ্ছে আমি বাদ চলে যাবো। আচ্ছা এখানে একটু বলি, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা পিবিডিটি টেস্টের ক্ষেত্রে আমি একটু বলি ভাই, যে আপনি খুব ভালো একটা কথা বলেন যে আপনার প্রিজম গাইড থেকে কমন করে গিয়েছিল। এখানে আমি একটু মানে আমার মতে যেটা গাইডে কিন্তু মানে স্টোরি লেখা আছে, কিন্তু প্লিজ কেউ গাইড থেকে হুবহু গল্পটা লিখবেন না। এটা ফরাদ ভাই আই থিঙ্ক ইউ উইল অলসো এগ্রি উইথ মি, কারণ আপনি গাইড থেকে জি জি হুবহু একটা গল্প লিখছেন, গাইড থেকে একটা সেন্টেন্স লিখছেন, এটা কিন্তু একদম মানে এটা কিন্তু একটা ভুল একটা ইয়া হতে পারে আপনার, মানে মানে কারণ ওরা কিন্তু এই বিষয়টা জানে, কারণ তারা আপনি তো গাইডের জি জি সাইকোলজি দেখালেন, নিজের সাইকোলজিটা দেখালেন না। তো এটা একটা বিষয়। আর এখানে যেটা আসলে বলবো যে একটু মানে ঠিক আছে, যাই হোক অনেক সময় দেখা যায় যে মানে একটু মানে দেখা যায় যে নার্ভাসনেস ফিল থাকে, যাই হোক পিপিটির ক্ষেত্রে একটু মাথাটা ঠান্ডা রাখতে হয়। এখানে আমি এর আগের বারও বলেছিলাম, সেটা হচ্ছে ধরেন ফরাদ ভাই আপনি কি পুরো গল্পটা লিখতে পেরেছিলেন পিপিটি টেস্টের সময়? জি জি আমি পুরো গল্পটাই লিখতে পেরেছি। আমি ওই যে যে জিনিসটা বললাম আসলে এজ, হ্যাঁ, এজের একটা আইসিএসবি তে যাওয়ার আগে আমার আসলে নরমালি মেন্টালি হচ্ছে আমি ব্রোকেন ছিলাম। দ্যাটস ওয়াই আমি বলেছি যে হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পরে পরবর্তীতে আমি মেন্টালি ব্রোকেন ছিলাম। দ্যাটস ওয়াই আর কি ওই জিনিসটা আসলে আমার মোর প্র্যাকটিস, মানে হচ্ছে যে ফিল্ড অ্যাক্টিভিটি টেস্ট, ওই প্র্যাকটিসগুলো এগুলো ছিল না বেশি একটা। সো হচ্ছে কি আমি এতটা হচ্ছে কি ওইটার বিষয় হচ্ছে সিরিয়াসনেস ছিলাম না। দ্যাটস ওয়াই আর কি আই ফেল্ট। ওকে। আচ্ছা সমস্যা নেই ফরাদ ভাই, কোনো ব্যাপার না। আমি উই উইল অল প্রে ফর ইউ যে এটা আপনার ইনশাআল্লাহ সামনে তো আপনার স্পেশাল কোর্স আছেই। এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা না আপনি মানে একদম টেনশন নিয়েন না আরকি। এটা একটা আমার কথা আরকি। ঠিক আছে? আর জি জি সবচেয়ে এখন হচ্ছে এটাই আরকি। আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে আইএসএসবি তে আচ্ছা ফরাদ ভাই পিবিডিটি টেস্ট যখন এসে গেল একটু আপনার কাছে বলি, সেটা হচ্ছে আপনাদেরকে পড়তে দিল। পড়ার পরে তো ডেফিনিটলি এটা বলেছিল, তাই না? গল্পটাকে একটু ব্যাখ্যা করো, স্টোরিটা ব্যাখ্যা জি করো। জি 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 আচ্ছা তারপরে কি হয়েছিল? তারপরে কি এটা কমন স্টোরিতে আসতে বলা হয়েছিল এমন কি কিছু ছিল? এটা হচ্ছে কয়েকটা গ্রুপকে তারা হচ্ছে টেস্ট করার জন্য বলে যে হচ্ছে কমন স্টোরিতে আসার জন্য, আবার কাউকে হচ্ছে বলে না। কারণ হুম, হচ্ছে কমন স্টোরিতে আসলে ওরা দেখে যে হচ্ছে আসলে কমন স্টোরিতে আসার পরে বলার পরে তাদের এই যে যারা গ্রুপমেট আছে, গ্রুপ মেম্বার আছে, তাদের মধ্যে হচ্ছে একটা এই কি বলবো চ্যালেঞ্জিং বিষয় চলে আসে, মানে একজন আরেকজনকে চ্যালেঞ্জ করতে যায় যে হচ্ছে আমার গল্পটা বেস্ট, আমার গল্পটা বেস্ট। মানে ওরা হচ্ছে ওদের ওই যখন স্টোরি রিডিং করে তখনই ওদের সাইকোলজিটা জাজ করে ফেলে যে হচ্ছে মানে কে কোন ভিউতে লিখছে এবং হচ্ছে কে কারটাকে বেটার করতে চাচ্ছে। সো হচ্ছে ওই সময় বলে যদি দেখে যে তাদের সাইকোলজি একজনের সাথে একজন মিলতেছে না, মানে হচ্ছে তারা তখন হচ্ছে তারা বলে যে হচ্ছে কমন স্টোরিতে আসার জন্য। আমাদের সময় বলেনি। আচ্ছা, আচ্ছা। এটা আসলে একটু বলি, এই বিষয়টা খুব সুন্দর মানে ফরাদ ভাই যেটা বলল, হ্যাঁ, এটা সত্য
যে এখানে আমি একটু বলি, মানে আমরা যখন মানে যে কোনো একটা আইএসএসবি তে গ্রুপ ডিসকাশন করব, আমরা যেন প্লিজ কারোর সাথে আমরা ঝগড়া না করি। ফরহাদ ভাই, এটা আমি সত্যি বললাম কিনা, মানে ঝগড়া করা বা জি জি ক্রিটিসাইজ করা, এটা কিন্তু মানে এটা কিন্তু ইভেন আমি একবার আমি কোচিং করেছিলাম একটা জায়গাতে, একবার এটা শুনেছিলাম যে একবার দেখা যাচ্ছে যে গ্রুপ ডিসকাশনের সময় তো গ্রুপ ডিসকাশনের সময় দেখা যাচ্ছে দুটো গ্রুপ ঝগড়া করছে, তো দেখা যাচ্ছে যে ওই দিনই মানে সেকেন্ড ডেতেই তাদেরকে একদম টিম সহ বের করে দিয়েছে। এটা একদম সত্যি এবং এটার ক্ষমতা আছে তাদের। ওকে, সো এটা একটি কথা। তো যাই হোক, এটা আর কি পিবিডিটি সম্পর্কে। তবে আমি একটি কথা বলবো, আপনার ভিতরে যেন একটু মানে গ্লাসোফোবিয়াটা যেন না থাকে, ঠিক আছে? আর শুরুটা একটু চেষ্টা করেন আগে আগে করার, এটা একটা বিষয়। আর এখানে আরেকটা কথা আমি একবার ভিডিওতে বলেছিলাম, ইমতিয়াজ একটা প্রশ্ন করবে, আমি ইমতিয়াজের কোশ্চেন নিচ্ছি। সেটা হচ্ছে অনেক সে কি করে, দেখা যাচ্ছে যে একটা গল্প সে লিখতে পারেনি। ফরহাদ ভাই, আপনি তো জানেন আইসিএসবি তে যখন টাইম শেষ হয়ে যাবে তখন অবশ্যই হাত তুলতে হয়, যখন বলবে টাইম আপ, জি 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 এটা জি আমরা জানি। টাইম স্যার। তো যখন এখানে আহ, দেখা যাচ্ছে যে একটা ছেলে গল্পটা শেষ করেনি, কিন্তু তারপরে দেখা বোঝা যাচ্ছে হ্যাঁ আফটার দ্যাট হোয়াট হ্যাপেন দ্য ম্যান ওয়েন্ট টু, দেখা যাচ্ছে যে সে চাপা মারতেছে, সে গল্পটা শেষ করেনি কিন্তু সে একটা মিথ্যা কথা বলে যাচ্ছে। এটাও কিন্তু বলা যেতে পারে তার একটা ডিজনেস্টির একটা প্রমাণ। কারণ এখানে বুঝতে হবে যে আইসিএসবি বোর্ডে যারা আছে, যারা আইসিএস বোর্ডে আছে, তারা আমাদের থেকেও বলা যেতে পারে অনেক মানে ডেফিনেটলি তারা এই বর্ষের উপরে পিএইচডি করেছে। এটা পিএইচডি হচ্ছে করা। মোস্ট ইম্পর্টেন্ট কথা। তো এটা আমি বলবো। আচ্ছা, এ নাও ইমতিয়াজ, আমি বলবো যে তুমি আনমিউট করো, আর ভাই তোমার কোশ্চেনটা যেটা ছিল একটু বলো দেখি, আমি আর ফরাদ ভাই বা কেউ যদি তোমার এখন অ্যান্সার দিতে পারে আর কি। আচ্ছা ভাইয়া, এই যে একটা স্টোরি আমার একটা পিকচার দেখে যখন স্টোরিটা লেখে, তখন অনেকে দেখা যায় যে অনেকটা ফোর্সফুলি স্টোরিটাকে পজিটিভ বানানোর চেষ্টা করে, অথচ মানে এই ছবির সাথে স্টোরিটা ওইরকম রিলেটেবল হয় না, বরং স্টোরিটাকে জোর করে পজিটিভ বানায়। এই ব্যাপারটা আসলে কতটুকু লজিক্যাল? ফরাদ ভাই আপনি বলেন, ঠিক আছে, এই বিষয়টা একটু ওকে আপনার হ্যাঁ, চোখে। কারণ হচ্ছে গতবার হচ্ছে আমার 54 এ আমার যে জুনিয়র ঠিক আছে, তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তার পিপিটির গল্পটা কিরকম ছিল এবং সে কিভাবে লিখেছে। তো বাকি সবাই হচ্ছে পজিটিভ লিখেছে, সে মানে পজিটিভ থিঙ্কিং, বাট সে জিনিসটা লিখেছে আসলে হচ্ছে গিয়ে ওই ইন্টিমেসি দেখে সে ভাবছে যে হচ্ছে গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড। তো হচ্ছে সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লিখছে, মানে হচ্ছে তাদের সম্পর্কটা, বাট গল্পটা উপস্থাপন করেছে যে হচ্ছে ওরকম ভাবে যে হচ্ছে পজিটিভ ওয়েতে, মানে তুমি যাই লেখো না কেন যে হচ্ছে সেটা পজিটিভ ওয়েতে। নেগেটিভ লেখবা, বাট হচ্ছে গুড লজিক থাকতে হবে। বাট নেগেটিভ বলতে হচ্ছে ওইটা পলিটিক্যাল বিষয়ে কোনো দিকে যাবে না, পলিটিক্যাল বা হচ্ছে তোমার কি বলবো ইসলামিক রিজিয়নাল ফ্যাক্ট সাইডে, পলিটিক্যাল সাইডে এসব জিনিসে না যে তুমি অন্য সাইডে তুমি হচ্ছে নেগেটিভলি দিতে পারো, যেটা হচ্ছে তোমার লজিকটা ভালো থাকতে হবে। তুমি লিখে ফেলছো, পরবর্তীতে তুমি হচ্ছে যখন তোমাকে টাইম দেওয়া হবে, তখন তোমার রিফ্রেশমেন্টের জন্য টাইম দেওয়া হবে, পিপিটি মানে রিডিং পার্টের আগে, ডিসকাশন পার্টের আগে, তখন তুমি চিন্তা ভাবনা করে নিবা যে আচ্ছা আমি তাহলে এতটুকু লিখেই ফেলছি, তো এখন আমার লজিকটা তাহলে কি হইতে পারে, কি লজিক দিলে আমার ওইটা ওই নেগেটিভটা পজিটিভ থিঙ্কিং এ চলে আসবে জিটিওর মাইন্ড। আচ্ছা, এখানে আমি একটু থ্যাংক ইউ ফরাদ ভাই, আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। এখানে বলি নেগেটিভের মধ্যেও কিন্তু মানে পজিটিভনেস থাকে অনেক সময়। যেমন আমি একটু বলি, একবার একটা ভাই শেয়ার করেছিল, তিনি গ্রিন কার্ড পেয়েছিল, যে আমি এখানে মেল ফিমেল আমরা যারা আছি সবাই ভাই বোনের মতোই, ডেফিনেটলি আমরা তো স্টুডেন্ট, কারণ কোনো কথা বললে আই থিঙ্ক কেউ মাইন্ড করবে না ডেফিনেটলি। দেখা যাচ্ছে যে ডেফিনেটলি এখন আমরা তো একটা শেখার জন্য এখানে এসেছি, রাইট? একবার আইএসএসবি তে দেখি মা আছে কিনা, আইএসএসবি তে পিবিডিটি টেস্টে একটা ছবি দিয়েছিল, দ্যাট মিন্স ইউ নো নেকেড পিকচার্স অফ লেডিস। এটা ওপেনলি বলছে, এটা সত্যিকার কথা। তো কি গল্প সেখানে লিখবে, সে এখানে সুন্দর একটা কথা লিখেছিল যে দুটো মেয়ের নাম সে দিয়েছে র্যান্ডমলি, সো দিস দে বিকাম দ্য ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং। আপনারা দেখেন না যে ক্রাইম পেট্রোলে আমরা দেখি তো হিউম্যান জি ট্রাফিকিং, জি প্রস্টিটিউশন। এই যে দেখেন একটা নেগেটিভ গল্পের মাধ্যমে সে এটা লিখলো, কিন্তু তারপরে নিচে একটা মোরাল লেখা দিল, উই নিড টু স্টপ দ্য হিউম্যান ট্রাফিকিং। এই যে দেখো এই বিষয়টা আমি ইমতিয়াজকে বলবো সবাইকে উদ্দেশ্যে, যে নেগেটিভের মাধ্যমে সে কিন্তু একটা পজিটিভ একটা মোশন দিল, যে আমাদের সমাজে কিন্তু এরকম একটা প্রবলেম আছে। একটা প্রস্টিটিউট, সে তো আর জন্ম থেকে প্রস্টিটিউট হয় না, সে ডেফিনেটলি একটা প্রবলেমে পড়ার কারণেই এখানে হয়ে গেছে। সো এই দিস ইজ আ ভেরি গুড অপশন, আমি যেটা বলবো আর কি। ওকে, সো এখানে একটা কথা। আর এখানে একটা কথা বলি, যে এই যে পিবিডিটি টেস্টটা, এটা কিন্তু শুধু বাংলাদেশের আইসিএসবি তে হয় না, আমার মতে সারা মানে ওয়ার্ল্ড ওয়াইড এই আর্মি জি জি সিলেকশন প্রসেসটা কিন্তু সেম, পাকিস্তান বলো ইন্ডিয়া বলো ওখানেও কিন্তু হয়। সো এটাই আর কি। তো ওকে, তো ফরদ ভাই আপনার আর কিছু শেয়ার করার কিছু আছে? হ্যাঁ জি ভাই, হ্যাঁ, sure. ফারসিম ভাইয়া তো হচ্ছে আপনার হচ্ছে ক্যাট কলেজ থেকে, সো হ্যাঁ। হচ্ছে আমি একটা জিনিস আমি শিখেছি যে আমি যখন হচ্ছে লং কোর্সে আইসিবি দিয়েছি, পরবর্তীতে আমি যখন এমআইএসটি তে ভর্তি হই, তো এমআইএসটি আপনি তো জানেন যে ডিফেন্সের টোটাল সিনারিওটা, আমি 4 বছর আমার ব্যাচে হচ্ছে 6 জন নেভি অফিসার ছিল, তাদের সাথে উঠা বসা, তারপরে টিচার্স, তারপরে আপনার স্টুডেন্টস, ভাই ব্রাদার সবাই হচ্ছে আর্মির, এয়ারফোর্সের, নেভির। সো এই 4 বছরটা আমাকে অনেক কিছু শিখাইছে, যে হচ্ছে এই 4 বছরে আমি
এদের থেকে এমআইএসটির এই একটা মানে ভালো গুণ যে হচ্ছে আমার ভালো লাগছে যে হচ্ছে আমি আমার টোটালি স্কুল ছিল বিএন কলেজ দেন এমআইএসটি, মানে টোটালি আমি হচ্ছে ডিফেন্স ব্যাকগ্রাউন্ডের, আমার বাবা নেভিতে ছিল। সো হচ্ছে এই জিনিসটা একটা মানে কি বলবো পজিটিভ ইম্প্যাক্ট ফেলায়, মানে ক্রিয়েট করে যে হচ্ছে যে কোনো জিনিসে আইসিবিতে গেলে তখন হচ্ছে কি আমার নিজেরই বা হচ্ছে আমার ক্যান্ডিডেট যারা ছিল গতবার 54-এ ইঞ্জিনিয়ারিং করে আইসিবিতে গেছে 4 জন ফ্রম এমআইএসটি নেভাল আর্কিটেকচার, এবং 4 জনই হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ইঞ্জিনিয়ারিং করে টিকছে আর আরেকজন এয়ারফোর্সে, মানে 4 জনই হচ্ছে টিকছে আপনার 100% সাকসেস, আচ্ছা এবং কেউই হচ্ছে গিয়ে কোচিং করে নাই। হ্যাঁ না ডেফিনেটলি আইএসএসবির জন্য তো মানে ধরুন কোচিংটা আসলে এটা কোচিং ছাড়াও চান্স পাচ্ছে, কারণ আমি তো বললাম তো একবার কোচিং তো আর একটা মানুষের সাইকোলজি ইয়া করবে না। এখানে আরেকটা কথা এখানে বলি যে এই ধরনের যতগুলো কোচিং আছে বুঝছেন, তারা অত্যন্ত মানে চটকদার মোড়ক সাজিয়ে এমনভাবে অ্যাট্রাক্ট করে, মানে even আই উড লাইক টু মেনশন, দেখা যাচ্ছে যে একটা ছেলে চান্স পেয়েছে, ওদের কোচিং করেনি, ওর ছবিটাও ওরা দিয়ে দিচ্ছে। ওকে, সো এটা একটা কমন, এই কোচিং এটা একটা বিজনেস একটা ক্রাইটেরিয়া, ঠিক আছে, এটা এমনভাবে ইয়া করে। এবং ইভেন এটাও সত্য যে অনেক ছেলে মেয়ে আছে, যেমন আমি আমার একটা কথা বলেছিলাম, তারপর আমার কথাটা আমি শেয়ার করব, ঠিক আছে, যে কোচিংটা কিভাবে এখানে হ্যাম্পার করে তাও বলে দিচ্ছি এখানে, যেহেতু অনেকে আছে আমি এখানে বলে রাখা বলি, আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি, আমি এটা আমাদের গ্রুপে দিয়ে দিবনি, সো ডোন্ট ওয়ারি। যেমন দেখা যাচ্ছে যে কোচিং থেকে শেখানো হয়েছিল গ্রুপ ডিসকাশন এভাবে করবা, সম্মানিত জিটিও জাজ এবং আমার যারা কোর্সমেট, আসসালামু আলাইকুম ব্লা 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 শুরু করে দিলাম। কিন্তু আমি যখন আইএসএসবিতে গিয়েছিলাম দ্বিতীয় দিন, জিটিও স্যার বললেন যিনি, স্টার্ট দ্য গ্রুপ ডিসকাশন ইন অ্যান ইনফর্মাল ওয়ে, ইনফর্মাল নট ফর্মাল ওয়ে, যেমন ফর এক্সাম্পল এই যে টি শার্ট পরে আছি ইনফর্মাল, হাই হ্যালো কেমন আছিস ইনফর্মাল, তো ওইভাবে শুরু করতে হবে। কিন্তু আমার মাথায় ছিল ওই যে কোচিং এর ওটা, এবং এটাও কিন্তু শুরু করার সঙ্গে সঙ্গে জিটো স্যার ধরছিল যে আই সেড দ্যাট ইউ নিড টু স্টার্ট দ্য গ্রুপ ডিসকাশন ইন অ্যান ইনফর্মাল ওয়ে। দেখেন এটা কিন্তু একটা নেগেটিভ ফ্যাক্টর। আমি বলবো যে আপনি কোচিং করেন, ঠিক আছে, কিন্তু কোচিংকে একদম অন্ধভাবে আপনি একদম বিশ্বাস করিয়েন না, কারণ ওই কোচিং কিন্তু আপনার মানে কোচিং কিন্তু মানে দে আর নট, এখানে বলে রাখা ভালো, কোচিং এ যারা ট্রেন আপ করছে তারা কিন্তু আইসিসি বোর্ডের ট্রেনার না। তো এই জিনিসটা একটু মানে লক্ষ্য রাখা উচিত আমাদের। ওকে, তো এটাই আর কি ফরহাদ ভাই, থ্যাংক ইউ। আর কেউ আছেন আইসিসি সম্পর্কে আর কোনো দিয়েছেন এরকম এনিওয়ান? আই ক্যান সি তালাত। আসসালামু আলাইকুম ভাই। কে কে? ভাই আমি হচ্ছে আবরার। ও আবরার, ইয়েস, আই উড লাইক টু ওয়েলকাম আবরারকে, আমি একটু ওয়েলকাম, জি থ্যাংক ভাই। ইউ আবরার এখানে আসার জন্য। আবরার আমাদের রংপুর ক্যাডেট কলেজের একজন ক্যাডেট, মানে প্রাক্তন ক্যাডেট। সে আবরার তো বিএমএ তেও ছিল, তাই না? ভাই 79 বিএম লং করছে। 79 বিএমএ লং কোর্সে এসে ছিল। তো যাই হোক, তার একটা মানে ফিজিক্যাল একটা প্রবলেমের কারণে হয়তো চলে এসেছে সে, সমস্যা নেই, এখন বিএপি তে পড়ছে। ওকে আবরার ভাই, থ্যাংক ইউ সো মাচ তুমি এখানে আসার জন্য, বরং আমরা আরো বলা যেতে পারে ওরই মানে বলা যেতে পারে ডেফিনেটলি, আমরা ডেফিনেটলি এখানে আসার জন্য ভেরি থ্যাংক ইউ সো মাচ, এবং আই হোপ দ্যাট হি উইল গিভ আস ভেরি নাইস অ্যাডভাইস টু অল অফ আস। আবরার তুমি ভাই কিছু যদি বলতে আইসিসবি সম্পর্কে, যে আইসিসবি তে মূলত কি দেখা হয় আর আইসিসবি তে কোন ক্রাইটেরিয়ার উপরে নেওয়া হয়, যদি একটু বলতে হয়। ভাই অ্যাকচুয়ালি আমি ওই বিষয়টার উপরে ফোকাস করতে চাই, যেহেতু মানে প্রথম ফার্স্ট ডে যেটা ভাইয়া, মানে মেইন হচ্ছে ফার্স্ট ডে যে স্ক্রিন আউটের বিষয়টা, এটা হচ্ছে বর্তমান মানে রিসেন্ট বোর্ড গুলোতে এই জিনিসটা সবচেয়ে প্রকট হারে দেখা যাচ্ছে ভাইয়া, স্ক্রিন আউটের বিষয়টা মানে অনেক বেশি হারে স্ক্রিন আউট হচ্ছে। তো একজন কোশ্চেন করলেন যে মানে যে নেগেটিভ স্টোরিটা পজিটিভ হারে লেখা যায় কিনা। অ্যাকচুয়ালি ভাইয়া পিপিডিটি জিনিসটা এরকম যে বিভিন্ন সাইড থেকে ওই সেম পিকচারটা বিভিন্ন হারে দেখা যাচ্ছে। সো কেউ যদি ওই স্টোরিটা মানে স্টোরি সবাই যে যার মনের মতো লেখে, জাস্ট একটু সঙ্গতি রেখে যদি মনের মতো লেখে, জাস্ট লজিক পার্টটা একটু স্ট্রং করতে পারে ভাইয়া, তাহলে আমার মনে হয় যে মানে পিপিডিতে অ্যাকচুয়ালি সমস্যা হওয়ার কথা না। মানে যেহেতু একটা হিজি পিকচার এন্ড ইট সিমস ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট কর্নার ভাইয়া, অ্যাকচুয়ালি ফর দ্যাট রিজন উই নিড এ স্ট্রং লজিক টু স্ট্যান্ড আওয়ার স্টোরি ভাইয়া। মানে আমাদের স্টোরিটা যদি আমরা একটু জাস্ট প্রুফ করতে পারি লজিকের মাধ্যমে, তাহলে আর কোনো ধরনের প্রবলেম হয় না অ্যাকচুয়ালি। ওকে রাইট, এটাই আর কি ভাই। আচ্ছা ভাই, এবার একটু মানে তোমাকে বললাম যে তুমি যেহেতু মানে বিএমএ তেও ছিলা, তুমি একটু ভাই যদি বলতে যে আইএসএসবি তে, ঠিক আছে, স্ক্রিন আউট তো আমরা বুঝতে পেরেছি, এখানে বলে রাখা ভালো, প্রথম দিন কেউ যদি আউট হয়ে যায় তাকে বলা হয় স্ক্রিন আউট, আর 4 দিন পরে কেউ যদি আউট হয়ে যায় সেটাকে বলা হয় রিজেক্টেড। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, আমরা তো ইয়েলো কার্ডের কনসেপ্টটা পাইনি, তুমি একটু ইয়েলো কার্ডের বিষয়টা একটু বলবা, ইয়েলো কার্ডটা কি, কেন দেয়া হয়? আচ্ছা ভাই, একজন একজন ক্যান্ডিডেট যদি ভাইয়া সে কোয়ালিফাইড হয়, বাট সামহাও সে একটু হ্যান্ড মাসেলে উইক ভাইয়া, মানে হ্যান্ড মাসেল আইটেম বা যে কোনো ফিজিক্যাল আইটেম এই সামহাও গুলোতে একটু উইক বাট রিকভারেবল ভাইয়া, মানে অ্যাকচুয়ালি সে যদি কোনো একাডেমিতে জয়েন করে তাহলে সে মানে অ্যাকচুয়ালি রিকভার করতে পারবে জিনিসগুলো বাই ট্রেনিং, তাহলে তাকে ইয়েলো কার্ড দেওয়া হয় ভাইয়া।
এর মাঝে তাকে আইএসএসবি থেকে তাকে সময় দেওয়া হবে যে গো এন্ড টেক প্রিপারেশন। তাকে বলা হবে যে এই একটা স্ট্যান্ডার্ডে আসার পরে তোমাকে আমরা জয়নিং লেটার দিব, ইফ নট দেন ইউ উইল গেট ইট রেড। বাট অ্যাকচুয়ালি ইয়েলোটা কখনো রেড হয়েছে বলে আমার মানে জানা নাই অ্যাকচুয়ালি ভাইয়া। ইয়েলোটা গ্রিন করে দেয় তারা একাডেমিতে ট্রেনিং এর মাধ্যমে, সেটা কাভার আপ করার মতো একটা বিষয়। সো ফিজিক্যালি যদি কেউ একটু উইক হয় সেই জায়গাটাতে কনসিডার করে ইয়েলো দেওয়া হয় ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, তার মানে ভাই ইয়েলো কার্ড মানে যে রিজেক্টেড বিষয়টা এমন নয়। না 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 ভাইয়া, অবশ্যই না। আচ্ছা, ভাইয়া আমি একটা বিষয় জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই মাসের 12 তারিখ যারা ইয়েলো পেয়েছিল, এর আগের বোর্ডগুলোতে, প্রিভিয়াস বোর্ডগুলোতে যারা ইয়েলো ছিল তাদের ফিজিক্যাল টেস্ট ছিল। আর এদের মধ্যে 12 জন ছিল ইয়েলো, যাদের মধ্যে শুধুমাত্র 5 জন গ্রিন নিয়ে ফিরে এসেছে এবং বাকি 7 জন রেড পেয়েছে, ইয়েলো থেকে রেড। মানে এটা হ্যাঁ সম্ভবত হ্যাঁ, ইতিহাসে তারা প্রথম। প্যাট কমপ্লিট করতে আচ্ছা, পারে আমি নাই, হ্যাঁ আবার করতে পারে। একটা জাস্ট জিনিস অ্যাড করি যে যাদেরকে মানে ইয়েলো দেওয়া হয় হ্যাঁ, তাদেরকে হচ্ছে ইনাফ টাইম দেওয়া হয়, টাইম ফ্রেম, যে তারা এই সময়টার মধ্যে যদি রিকভার করতে পারে যে না তারা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে আসছে, তাদেরকে কখনো বাদ দেওয়া হয় না, কখনোই বাদ দেওয়া হয় না। সো যারা রেড কার্ড পাইছে ইয়েলো থেকে, আমার মনে হয় যে তারা হয়তো বা খুব বেশি মানে কি বলবো, তারা স্ট্যান্ডার্ডটা থেকে অনেক বিলো স্ট্যান্ডার্ড ভাইয়া। আচ্ছা 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 ভাই, একটা কথা বলি, ইয়েলো কার্ড দেওয়ার পরে যে তারা বলবে, তুমি যে বললা যে একটা টাইম দেওয়া হয়, আমাকে কি ওই টাইমের মধ্যে ফিট হয়ে আবার আইসিসি বোর্ডে যে কোনো ফিজিক্যাল কোনো ট্রেনিং দিতে হবে কি, কোনো ফিজিক্যাল কোনো এক্সাম? হ্যাঁ জি ভাইয়া, অ্যাকচুয়ালি জি ভাইয়া, ইয়েলো কার্ডটা মেইনলি যেহেতু ফিজিক্যাল অ্যাসপেক্টস এর উপরে হয় ভাইয়া, এই জন্য মানে তার তার যে টাইম ফ্রেমটা দেওয়া হয় এই টাইমের মধ্যে সে একটা মোটামুটি স্ট্যান্ডার্ডে আসবে, মোটামুটি স্ট্যান্ডার্ডে এসে তাকে জাস্ট পরীক্ষাটা নেওয়া হবে, সে ওই পরীক্ষাটা দিয়েই তাকে মানে whether he will get green or red it will depend up to his standard. মেইনলি এই ইয়েলোটা কিন্তু ভাইয়া মানে ইসের জন্য দেওয়া হয়, আপনার ওয়েট বেশি থাকলে, যারা হচ্ছে এক্সেস ওভার ওয়েট থাকে তাদেরকেও এই ইয়েলো কার্ডটা দেওয়া হয়। সো তাদেরকে একটা টাইম ফ্রেম দেওয়া হয় যে গো এন্ড রিডিউস দিস ওয়েট এন্ড এগেইন কাম, আফটার দ্যাট দে উইল ডিসাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই ইয়েলো কার্ডের কনসেপ্টটা আসলে আমাদের বেলায় ছিল না ভাই আমি হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা অ্যাড করতে চাই ভাইয়া। শিওর ভাই, শিওর শিওর, ইউ আর ওয়েলকাম। একটু আগে শুনতেছিলাম ভাইয়া যে কোচিং এর যে কনসেপ্টটা, ভাই আমি নিজেও এটা সাপোর্ট করি না, যদিও আমি মানে একটা মানে ডিফেন্স কোচিং এর সাথে মানে সংযুক্ত আছি, বাট আমি নিজেও কোচিংটা সাপোর্ট করি না, কজ একটা কোচিং কখনোই পারে না একটা স্টুডেন্টের সাইকোলজি চেঞ্জ করতে, যেটা আপনি বললেন। বাট আমার মনে হয় কি ভাইয়া যে মানে আমরা যারা ঢাকায় বসবাস করি তারা মানে গ্রাউন্ড ওরিয়েন্টেড জিনিসগুলোর সাথে খুব বেশি মানে আমরা মানে পরিচিত না ভাইয়া, যেমন খেলাধুলা বলেন, এইসব সাইট গুলো বলেন। যেমন একটা স্বভাবতই একটা মানে ঢাকায় বসবাস করে এমন একটা ছেলে, সে খুব সহজে গিয়ে একটা প্ল্যাঙ্ক ধরে বা জিনিসটা লোডটা নিয়ে অ্যাকচুয়ালি ওই জিনিসটা মানে পিজিটি এইচজিটি যেটা আমরা বলি ভাইয়া, প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, হাফ গ্রুপ টাস্ক বা কমার টাস্ক, এই জিনিসগুলো মানে একটা জাস্ট কোচিং মানে হচ্ছে একটা গ্লিমস ভাইয়া। আমার মনে হয় না যে কেউ যদি কোচিং করতে না চায়, দ্যাটস ফাইন, দ্যাটস রিয়েলি ফাইন, জাস্ট তার গ্রাউন্ড সম্পর্কে একটু আইডিয়া থাকলেই হবে। বাট যদি কেউ কোচিং করেও, আমার মনে হয় না যে 7 দিন বা 15 দিনের বেশি কোচিং করা উচিত, কারণ এই কোচিংটা করলে তার মধ্যে একটা স্বভাবতই একটা আর্টিফিশিয়ালি জিনিসটা চলে আসে, যে এই জিনিসটা আসলে একটা নেগেটিভ ইফেক্ট মানে ফেলে দেয় মানে একটা ক্যান্ডিডেটের উপরে। আর তারপরেও বর্তমান যারা এইচএসসি ব্যাচ, আমি তাদেরকে অবশ্যই বলবো যে তারা যদি মানে এই আইএসএসবি কোচিং করেও থাকে, আমি যে কোচিং এ আছি আমি সেখানেও বলেছি তাদেরকে বর্তমানে তাদের অ্যাডমিশনের উপর ফোকাস করা উচিত, কারণ এই পুরো নভেম্বর মাসটা জুড়ে এখন শুধুমাত্র ক্যাডেট কলেজের আইএসএসবি হবে ভাইয়া। সো এই নভেম্বর মাসটা তারা যদি কোনো কোচিং করেও থাকে, আমার মনে হয় যে তারা এখন আপাতত অ্যাডমিশনের উপর ফোকাস করা উচিত। হ্যাঁ রাইট, এই জিনিসটা একটু মাথায় রাখলে তাদের। আপনার খুব সুন্দর একটা কথা বললো, কারণ হোস্ট ভাইয়া আমি আপনাকে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ভাই, আপনি যদি একটু আমাকে হেল্প করতেন খুব ভালো হতো ভাই। আমার আমাকে প্রশ্ন ছিল, আপনার কে বলছেন? ইয়া মাসুম ভাই, আপনার কে? হ্যাঁ ভাইয়া আপনাকে বলছি ভাইয়া। আচ্ছা বলেন বলেন, আমাকেই বলেন, এখানে আমি আপনার ফরাদ আছে। জি 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 ভাই, আমার এইচএসসি ব্যাচ হচ্ছে ভাইয়া 2018। তো আমার বয়স ভাইয়া এই বছরে, সামনের বছরে জানুয়ারি 13 তারিখে আমার বয়স 21 বছর পড়ে যাবে। তো ভাইয়া সাপোজ ধরেন আমার আইসিএসবি হলো হচ্ছে ডিসেম্বরে, তো ডিসেম্বরে হলো বা দেখা গেল যে দেরি হয়ে গেল, আমার বয়স 21 পার হয়ে গেল ভাইয়া, তো সেক্ষেত্রে কি আমি তো কি বাদ চলে যাব? এটা তো আমি জানি সার্কুলারে একটা ডেট দেয়া থাকে, তাই না আপনার ভাই? সার্কুলারে একটা ডেট দেয়া থাকে, ওই ডেট পর্যন্ত অ্যাপ্লাই করার একটা টাইম থাকে। জি ভাইয়া, ওই সার্কুলার অনুযায়ী যদি কেউ ফিট থাকে তাহলে সে আইএসএসবি অ্যাপিয়ার করতে পারবে। হ্যাঁ ওই সার্কুলার, তাহলে আপনি দেখেন রিসেন্ট কোন সার্কুলার দিয়েছে কিনা, ঠিক আছে?
এটা দেখেন রিসেন্ট গুলো সার্কুলার দিয়েছে কিনা ওটা দেখেন আর আহ, ওইভাবে অ্যাপ্লাই করেন, ঠিক আছে? না ভাইয়া হচ্ছে ওই আমরা যখন 85তম বিএমএ তে যখন আমি ভাই পরীক্ষা দেই প্রিলিমিনারি, আর রিটেনের আগে তো আরেকবার চেক করে তারা। একজনের বয়স একটু পার হয়ে যাচ্ছিল তো তাকে বাদ দিয়ে দিছে। আমার হয়তো কয়েকদিন ছিল, ধরেন 13 দিন 14 দিন ছিল, জন্য আমাকে বাদ দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক হোপফুলি ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করেন, আমি খালি এটাই বলবো আর কি, ঠিক আছে? আর কি করা, একটু আগে আগে আপনি এর আগে অ্যাপ্লাই করেননি কেন, এটাও একটা বিষয়। হ্যাঁ, একটু তো একটু ভাই মেডিকেল। আমার আমার এসএসসি রেজাল্ট ভালো ছিল না ভাইয়া, আর্মিতে অ্যাপ্লাই করার মতো রেজাল্ট ছিল না, ফাইভ আচ্ছা ঠিক ছিল আছে, না ভাই। আমি আমি আপনাকে একটাই সাজেশন দিব যে এখন দেখেন রিসেন্ট কোন একটা সার্কুলার দিচ্ছে কিনা আর্মি, নেভি বা এয়ারফোর্স। না ভাই আমি 85তম বিএম এর ভাইয়া আইএসএসবি ক্যান্ডিডেট আর কি, আমি হ্যাঁ, এখনো আপনি তো ই পাইনি, আইসিসবি, বায়োডাটা হ্যাঁ, ফিল তাহলে তো আপনার পাইনি। হয়ে গেছে, তাই না? তাহলে তো আপনার বয়সের মধ্যেই তো পড়ে গেছে তাহলে সার্কুলার মধ্যে, তাহলে এটাতে জি ফোকাস জি করেন। জি ভাইয়া। 85 বিএমএল লং জি করছে, আপনি জি এটাতে ভাই। ফোকাস করেন। আচ্ছা একটু বলি, আমাদের এই জুমটা ওকে আসলে থ্যাংক ইউ। প্রিমিয়াম ভার্সন না, আমার সে 8 মিনিট টাইম আছে, সমস্যা নেই, আমরা যদি অফও করে দিই আবার জয়েন করা যাবে তো, রাইট? আমরা ওই যে নতুন করে একটা লিংক দিয়ে, ওকে আচ্ছা সমস্যা নাই। আর আচ্ছা ঠিক আছে আবরার ভাই, আমি একটু তোমাকেই করলাম আর কি, সেটা হচ্ছে তুমি তো বিএমএ তে ছিলা যেহেতু, তুমি একটু মানে যদি বলতে আর কি, আইএসএসবি তে আমি যতদূর শুনেছি, ইফ আই এম নট রং, আইএসএসবি তে না কোনো আসলে মার্কিং সিস্টেমটা নাই, এটা কি সত্য ভাই? ভাই অ্যাকচুয়ালি আইসিসবি বোর্ড প্রত্যেকবারই ডিটারমাইন করে যে একটা সার্টেন স্ট্যান্ডার্ড, হুম। যে এই স্ট্যান্ডার্ডের মানে নির্দিষ্ট কোনো কোটা নাই ভাই। যদি কোটা থাকতো তাহলে ভিন্ন কোর্সে ভিন্ন ভিন্ন রকম মানে কোর্সে মানে কোর্স স্ট্রেংথটা জয়েন করতো না ভাইয়া। সো একটা সার্টেন লেভেলের স্ট্যান্ডার্ড থাকে, যেই লেভেলের স্ট্যান্ডার্ড কেউ যদি ক্রস করে বা টাচ করে সেই স্ট্যান্ডার্ডটা, দেন হি ইজ কোয়ালিফাইড ফর দ্যাট দ্যাট কোর্স ভাইয়া। মানে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড লেভেল, মার্কিং বলে কোনো জিনিস আসলে নাই ভাইয়া। এক্স্যাক্টলি বার্কি। আচ্ছা এটা একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে কেউ যদি কোন একটা পরীক্ষায় মানে মানে আইসিএসবি তে আসার সময় অনেক সময় এই তোমারও নিশ্চয়ই ক্যাডেট কোচের ফ্রেন্ডকে কাউকে না কাউকে কিন্তু বলছিল এই কথাটা যে বাইরে গেলে ভালো করবা, এটা কি শুনছে এই কথাটা? বলে অনেক সময় ডিপি। হ্যাঁ অবশ্যই ভাইয়া। মানে স্পেশালি যারা ভাইয়া মানে রেড কার্ড হোল্ডার যারা, তাদেরকে ডিপি অলওয়েজই এই কথা বলে, মানে কনসোল করার জন্য একটা কোনো উপায় না, মানে ডিপি বের করে ভাইয়া, যে আইদার ওভার কোয়ালিফাইড অর তুমি বাইরে গেলে অনেক ভালো করবা, সামথিং লাইক দ্যাট ভাইয়া। ইটস জাস্ট একটা কনসোল করার জন্য ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো একটা রাইট, এটা কনসাল করার জন্য এই কথাটা বলে। আবার আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তুমি যদি এই বিষয়টা বলতে আপনার ভাই, সেটা হচ্ছে ওভার কোয়ালিফাই, তুমি যে কথাটা বলে একটা স্ট্যান্ডার্ড ফিক্স করা থাকে, কেউ যদি স্ট্যান্ডার্ড থেকেও বেশি ভালো করে তাহলে সেই ক্ষেত্রে কি হয় আর কি, মানে দেখা যায় সব পরীক্ষাতেই। ভাই অ্যাকচুয়ালি হুম। জি ভাইয়া, মানে অ্যাকচুয়ালি যখন একটা ছেলে খুব বেশি কোয়ালিফাইড হবে, তার মাথা বেশি দৌড়াবে ভাইয়া। আর্মি পছন্দ করে হচ্ছে ইন্টেলিজেন্ট রোবট, যে তার সিনিয়রের সুপিরিয়রের অর্ডার যেভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক মেনে চলবে, আর্মি তাকেই সিলেক্ট করবে। সো কেউ একজন যদি ওভার কোয়ালিফাইড হয়, তার থিঙ্কিং লেভেলটা অনেক বেশি পর্যায়ে চলে যাবে। সো মানে তারা ধারণা করে যে ভবিষ্যতে গিয়ে হি ক্যান বি হার্ম হার্ম প্রজেক্ট ফর আওয়ার বাংলাদেশ আর্মি, জাস্ট লাইক দ্যাট ভাইয়া। এক্স্যাক্টলি এক্স্যাক্ট, খুব সুন্দর কথা বলেছে। হ্যাঁ এটা সত্য যে দেখা যাচ্ছে যে মানে আর্মিতে কিন্তু এই জিনিসটাই বুঝছেন, মানে সবার ক্ষেত্রেই বলছে এটাই মেইন, যে আপনি ওবিডিয়েন্ট হচ্ছেন কেমন, ডোসাইল, বশীভূত। তো এটাই আর কি কথা। তো আচ্ছা, আর এখানে আমাদের এখানে কি, আমার এখানে আছে 6 মিনিট টাইম, আমি এটা করে আবার আমি অ্যাড করবো নি, একটু প্লিজ আনমিউট করুন এখানে যে আছে, আমরা আবার জয়েন করবো। একটি কথা এখানে একটু বলে রাখি, দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে আপনি বিএমএ তে যাচ্ছেন, লং কোর্সে যারা আছেন, আনফরচুনেটলি হয়তোবা চলে আসলেন ফিজিক্যাল একটা কারণে, বাট ওটাকে যদি আপনি রিকভারি করতে পারেন, আপনি কিন্তু আবার লং শর্ট কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। আবরার ভাই, আমি ইফ আই এম নট রং, আমি এটা রাইট কথাই বললাম আর কি, যদি মানে তাই না? জি ভাইয়া, মানে বিএমএ তে থাকাকালীন বা যে কোনো ফোর্সে থাকাকালীন তার যদি কোনো ধরনের ফিজিক্যাল প্রবলেম হয়, হি উইল গেট সাম টাইম ফর দ্যাট রিকভারি। যদি মনে হয় যে প্লাটুন কমান্ডার্স অর হায়ার অথরিটি যে সে রিকভার করতেছে, তাকে হয়তোবা আরেকটু টাইম দিয়ে রেলিগেট করে নেক্সট কোর্সে পাঠানো হবে ভাইয়া। বাট যদি মনে হয় যে না, এটা একবারই রিকভার করা পসিবল না, ইন দ্যাট টাইম হি উইল বি এমবিও, মেডিকেল বোর্ড আউট, মেডিকেল বোর্ড আউট, ওকে। বাট সমস্যা and নেই, he will have another chance another to chance, join in the short courses. শর্ট কোর্স। তবে সেই ক্ষেত্রে শর্ট কোর্সে অ্যাপ্লাই করলে তাকে তো আবার নতুন করে প্রিলি, রিটেন, আইএসএসবি মনে হয় দিতে হবে নাকি? এটা এটা একটু বলতে পারবা এই বিষয়ে? Exactly ভাইয়া, ও আচ্ছা, exactly. এটাই। আর আচ্ছা ঠিক আছে, আরেকটি কথা একটু বলি, আপনারা জানেন দুটা ওয়ে আছে, একটা হচ্ছে লং কোর্স, একটা হচ্ছে শর্ট কোর্স। ধরেন কেউ যদি, যেমন ইমতিয়াজ আছে লং কোর্সের, আর এখানে আমি ফরহাদ ভাই আছে শর্ট কোর্সের, দেখা যাচ্ছে যে কেউ যদি লং কোর্সে দুইবার আইএসএসবি থেকে বাদ পড়ে যায়, এখানে বুঝতে হবে দুইবার স্ক্রিন আউট হয় অথবা দুইবার রিজেক্টেড হয়, তাহলে কিন্তু সে আর লং কোর্সে পারবে না। কিন্তু একবার স্ক্রিন আউট অথবা একবার যদি সে রিজেক্টেড হয় তাহলে কিন্তু সে পারবে।
এখন এটা প্রশ্ন দাঁড়াচ্ছে, লং কোর্সে ধরেন আপনার হলোই না, আপনি কিন্তু শর্ট কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন, কত 5 ইয়ার্স এর গ্যাপ থাকতে হয়। এটার একটা কারণ লেফটেন্যান্ট কর্নেল কাজী তাজুল ইসলাম স্যার, আপনার মনে চিনোই যে আমাদের রংপুর ক্যাডেট কলেজের কারেন্ট প্রিন্সিপাল, রাইট? জি ভাইয়া। ভালো একজন স্যার, উনি বলেছিলেন এটার কারণটা করে দেওয়া হয়েছে এই কারণে, কারণ 5 বছর পর পর একটা মানুষের সাইকোলজিটা চেঞ্জ হয়, সো দ্যাটস ওয়াই এটা মানে এটা করা হয়েছে আর কি। ওকে, সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাই। আচ্ছা সাকিব ভাই, আমি আপনার কোশ্চেনটা, আচ্ছা ঠিক আছে, আপনার কোশ্চেনটা নেই, আমরা এবারের মতো এখানে অফ করে দিই, আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসবো নতুন করে লগ ইন। জি ভাইয়া। বলেন। হ্যাঁ অনেকেই ভাইয়া বিএনসিসি করে, বিএনসি থেকে নাকি ডাইরেক্ট আইএসসি, বিএনসি থেকে অ্যাপ্লাই করলে বেটার না সিভিল থেকে বেটার? এটা তো আসলে মানে এই কোশ্চেনটা আসলে আপনার বলতে পারবো এই বিষয়টা ভাই, ঠিক আছে? ভাই অ্যাকচুয়ালি ইটস এন প্রিভিলেজ লাইক দ্য ক্যাডেটস টু জয়েন আইএসএসবি ডিরেক্টলি। সো কেউ যদি ভাই একটা প্রিভিলেজ পায়, আমার মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট ডিসিশন টু স্ন্যাচ দ্যাট অপরচুনিটি ভাই। এক্স্যাক্টলি, আপনার এটা উচিত। আপনি যদি বিএনসিসি থেকে ডাইরেক্ট আইএসএসবি দিতে পারেন, আমি বলবো যে আপনার অবশ্যই এটা নেওয়া উচিত। আপনি কেন ওই প্রিলি রিটেন এটার জন্য ভাইয়া এখানে ঝামেলা আছে ভাইয়া। হ্যাঁ, কি ঝামেলা আছে একটু বলবেন সংক্ষেপে? কারণ ভাইয়া আমি হচ্ছে একজন বিএনসিসি ক্যাডেট, আচ্ছা, ল্যান্স কর্পোরাল। সো আমি এখানে যতদূর শুনেছি যে যখন অ্যাপ্লাই করতে হয় তখন দুইটা করতে হয়, একটা হচ্ছে সিভিল আর একটা হচ্ছে আপনার এমসিএস কে ক্যাডেট কলেজ এন্ড বিএনসিসি। সো আপনি যদি এখানে বিএনসিসি থেকে অ্যাপ্লাই করেন তো আপনার এই আইএসএসবি বোর্ডগুলো আপনার ক্যাডেট কলেজদের সাথে হবে। আর আমি যতদূর জানি একজন বিএনসিসি ক্যাডেট কখনোই একজন ক্যাডেট কলেজের ক্যাডেটের মতো এক্সপেরিয়েন্স না। সো এখানে একটু টাফ হয়ে যাবে। দেখেন এখানে একটা কথা বলি, মানে দেখেন আপনি এইভাবে নিজেকে দেখেন, এই যে আপনি বললেন বিএনসিসির ক্যাডেট কলেজের স্টুডেন্টের মতো এক্সপেরিয়েন্স না, এটা আপনার, তুমি কি সাপোর্ট করবে এই কথাটা? আমি মনে করি কেন ভাইয়া এটা, হ্যাঁ ভাই বলো। ট্যালেন্টের বিষয়টা না ভাই, অ্যাকচুয়ালি আমি প্রথমেই একটা কথা বলছিলাম ভাইয়া যে সার্টেন একটা যে স্ট্যান্ডার্ড লেভেল আছে ভাই আইএসএসবির, যে একটা পার্টিকুলার কোর্সের জন্য একটা যে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড লেভেল, সেই স্ট্যান্ডার্ড লেভেলটা যেই টাচ করবে ভাইয়া, সে যেই হোক না কেন, সে সিভিল ক্যাডেট অর বিএনসিসি এমসিএস কে যেই হোক না কেন, সার্টেন যে স্ট্যান্ডার্ড লেভেলটা, এই স্ট্যান্ডার্ড লেভেলটা টাচ করলেই ভাইয়া মানে আইএসএসবি বোর্ড তাকে সিলেক্ট করে। সবার যে ধারণা একটা যে ক্যাডেট কলেজ বা এমসিএস কে বা আর্মি পরিচালিত প্রতিষ্ঠানগুলো যে একটা এক্সট্রা প্রিভিলেজ পায়, ইটস এ রং আইডিয়া ভাই, ইটস এ রং, আমি এটা বলেছিলাম, রং কনসেপ্ট। অনেক বড় বড় আর্মি অফিসারের ছেলে মেয়েরাও ক্যাডেট কলেজ দেখা যাচ্ছে যে ইভেন আই উড লাইক টু মেনশন ক্যাডেট কলেজের কলেজ প্রিফেক্ট ছিল, হাউস প্রিফেক্ট ছিল, কোন একটা প্রিফেক্ট ছিল, এরকম ট্যালেন্ট ছেলেরাও কিন্তু অনেক সময় আইএসএসবি থেকে বাদ পড়ে গেছে। তো এখানে সোয়াদ ভাই আপনি যে এই কথাটা বললেন, আমি বলবো যে আপনার এটা একটা আপনার এটা আপনার এটা ভুল ধারণা, আপনি এটা ঝেড়ে ফেলে দিন যে আমি বিএনসিসি থেকে ক্যাডেটের ছেলেদের থেকে আমার স্ট্যান্ডার্ড কম, এটা আপনি মনে করিয়েন না। আমি বলবো যে আপনি আল্লাহর উপরে ভরসা রেখে আপনি আইএসএসবি দিন। জি ভাই, একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আপনার জাস্ট রিটেনটা দেওয়া লাগবে না, কিন্তু আপনি যে প্রতিষ্ঠানটা আপনার যে রেজিমেন্টের আন্ডারে, সেই রেজিমেন্ট থেকে আপনাকে মেডিকেল আর ভাইভা দিয়ে তারপরে আপনাকে ডাইরেক্ট বিএনসি থেকে আইএসএসবি রিকমেন্ড করবে। এক্স্যাক্টলি, আপনি দিন, এটাই কি কথা। আর আমি বলবো ঠিক আছে, তাহলে আমি না হয় এখন একটু অফ করে দিই, আমি আবার নতুন একটা লিংক দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, নতুন লিংক দিতে হবে না ভাই, আগেরটাতে জয়েন করলে হবে। আগেরটাতে দিলেই হবে। হ্যাঁ, আগেরটাতে আপনি শুধু মিটিং ওপেন করে দেন। আমি মিটিং ওপেন করি, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে দুইজন আসছে, ওদের দুজনকেও, আচ্ছা ঠিক আছে, মানে ঠিক আছে, আমি অফ করে দিচ্ছি এটা।